পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: আমদানি করা সব ইহুদিকে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে করা হুঁশিয়ারি। এরপরেই জানাবো গাজায় হামলার দায়ে ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা। এদিকে হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা কানাডার। পরেই জানাবো পুতিনের ষড়যন্ত্রের ফাঁদে বাশার আল আসাদ। এবং সর্বশেষ জানাবো কিয়েভকে ফের অস্ত্র সজ্জিত করতে যুদ্ধবিরতি চায় পশ্চিমারা। আমদানি করা সব ইহুদিকে নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। 1967 সালের ঠিকানা ভুল, গোটা ফিলিস্তিন মুক্ত করাই লক্ষ্য। আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি ইহুদিবাদীদের হাতে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের গোড়ার ইতিহাস উপেক্ষা করে কেবল 1967 সালে ইসরায়েলের হাতে দখলকৃত ভূখণ্ডকে ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। ওই আদালত বলেছে 1967 সালে যেসব ফিলিস্তিনিকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়েছে কেবল তাদেরকে ফিরে আসার সুযোগ দিতে হবে। আমরা যে বিশ্বে বসবাস করি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত বলে দাবি করা হলেও আসলে এখানে এমন সব উপায়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যা উপনিবেশবাদ যুগের অন্ধকার সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির সাম্প্রতিক ফিলিস্তিন বিষয়ক রায়ের মাধ্যমে শুধু যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারের কাছেও যাওয়া সম্ভব হয়নি তাই নয়, বরং এর ফলে উপনিবেশবাদীদের সঙ্গে এই বিচার ব্যবস্থায় সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে। ওই রায়ে আরেকবার প্রমাণিত হচ্ছে আন্তর্জাতিক আইন বিশ্বে স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে নব্য উপনিবেশবাদদের অতৎপরতাকে বৈধতা দেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে। এদিকে গাজায় হামলায় ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় লেবানন ও গাজায় ৪৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। অঞ্চল জুড়ে হামলার জন্য দায়ী করে দেশটিকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা দিয়েছে অক্সফোর্ড ইউনিয়ন। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠনের অন্যতম হল অক্সফোর্ড ইউনিয়ন। এই সংগঠন গত বৃহস্পতিবার ইসরায়েলকে গাজায় ভয়াবহ হামলার জন্য গণহত্যার দায়ী বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পক্ষে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রস্তাবের পক্ষে 278টি ভোট পড়েছে, অন্যদিকে এর বিপক্ষে মাত্র 59টি ভোট পড়েছে। অক্সফোর্ড ইউনিয়ন বিতর্কের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে 1823 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জারির উপর এমন পদক্ষেপ নিয়েছে, ফলে তার নতুন মাত্রা যোগ করেছে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এই হাউস বিশ্বাস করে যে ইসরায়েল গণহত্যার জন্য দায়ী একটি বর্ণবাদী রাষ্ট্র শীর্ষক ও বিতর্ক শুরু করা হয়। এতে ফিলিস্তিনি আমেরিকান লেখন শোশান আবুল হাওয়া, ফিলিস্তিনি কবি মোহাম্মদ এলকুর্দ এবং ইহুদিবাদী ইসরায়েলি লেখক মিকো পেলেট সহ বিশেষ বক্তারা উপস্থিত ছিলেন। বিতর্কে বক্তারা প্রস্তাবের পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। এ সময় বিরোধীদের মধ্যে যুক্তরাজ্যে ইসরায়েলি আইনি বিষয়ক পরিচালক নাতাশা হাউসডর্ফ এবং আরব ইসরায়েলি কর্মী ইয়োসেফ হাদ্দাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা। দেশটির ফৌজদারি নীতির অধীনে এই ঘোষণা দিয়েছে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, যা হুতি গোষ্ঠী হিসেবেই পরিচিত। কানাডা সরকারের অভিযোগ, হুতিরা বেসামরিক ও লোহিত সাগরে বহু হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য উত্তপ্ত করছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন অনেক জাহাজের উপর হামলা শুরু করে হুতি গোষ্ঠী। নতুন এই সিদ্ধান্তের ফলে কানাডায় হুতিদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। এছাড়া কেউ এই গোষ্ঠীকে আর্থিক বা বুদ্ধিবৃত্তিক সাহায্য করলে দেশটির পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে। কানাডা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, হুতি গোষ্ঠীর সঙ্গে ইরানের আইআরজিসি এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ততা আছে। মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী অবস্থানকে দুর্বল করতে নতুন কৌশলে হাঁটছে ইসরায়েল। অঞ্চলে ইরানের অন্যতম মিত্র বাশার আল আসাদের নেতৃত্বাধীন সিরিয়াকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে চাইছে নেতানিয়াহু। এই লক্ষ্যে পরম মিত্র যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এবার সিরিয়ার বিদ্রোহীদের উস্কে দিচ্ছে তেল আবিব।
তবে উল্টো তারা এর দায় চাপাতে চাইছে মস্কোর উপর। যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তারা রিচার্ড গ্রেনাল অভিযোগ করেছেন, রাশিয়া বিশেষ করে বাশার আল আসাদকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে পুতিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রেনেল লিখেন, আসাদকে উৎখাতে বিদ্রোহীদের কার্যত বাধা দিচ্ছে না রাশিয়া। খুবই বড় ঘটনা, এখন দাবা খেলার সময়। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা ট্রাম্পের প্রথম দফার প্রশাসনে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনেও জায়গা পেতে পারেন গ্রেনেল। আনুষ্ঠানিক কোনো নিয়োগ পাওয়ার আগেই পুতিনকে নিয়ে গুরুতর অভিযোগ করে হইচই ফেলেছেন তিনি। তার অভিযোগের পর প্রশ্ন উঠেছে, আসলে কি চাইছেন পুতিন? মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ মদদেই এতদিন ধরে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। গ্রিলেনের এমন অভিযোগের পর এবং রাশিয়া ও সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে নিউজউইক, তবে রাশিয়া বা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গেল 27 নভেম্বর সিরিয়ায় নতুন করে বড় ধরনের হামলা চালায় বিদ্রোহীরা। এরূপ দ্রুত গতিতে উত্তরাঞ্চলীয় সিরিয়ার বড় অংশে নিজেদের দখলে নেয়। বিশেষ করে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এখন কার্যত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। 2015 সালে বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটিতে এখনও হাজার হাজার রুশ সেনা রয়েছে, তবে বিদ্রোহীদের গতির কাছে হার মানে বিমান বাহিনী। কিয়েভকে ফের অস্ত্রসজ্জিত করতে যুদ্ধবিরতি চায় পশ্চিমারা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যুদ্ধবিরতির কথা বলছে যাতে তারা কিয়েভকে উন্নত অস্ত্রশস্ত্র দিয়ে পুনরায় সজ্জিত করতে পারে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর 3 বছরের এই সংঘাতের জন্য যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি আবারও সামনে এসেছে। এদিন মস্কোয় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার শেরজারতো সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পশ্চিমারা যুদ্ধবিরতির কথা বলতে শুরু করেছে যাতে ইউক্রেনকে সময় দেওয়া যায় এবং সুযোগ করে নিয়ে আধুনিক দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনকে আবার সজ্জিত করা যায়। তিনি আরো বলেন, এটি অবশ্যই শান্তির পথ নয়। ল্যাভরভ যখন ওই বক্তব্য দিচ্ছিলেন তখন জার্মানির চ্যান্সেলর একটি আকস্মিক সফরে কিয়েভে ছিলেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। গত মাসে সোলন প্রথম প্রধান কোনো পশ্চিমা নেতা হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করেন। সেই আলোচনায় তিনি ক্রেমলিনকে কিয়েভের সঙ্গে একটি চুক্তিতে আসার ব্যাপারে খোলামেলা আহ্বান জানান। পুতিন অবশ্য প্রকাশ্যে দাবি করেছে যুদ্ধ বন্ধ করার জন্য পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। অন্যদিকে জেলেনস্কি বারবার সংঘাত চলাকালে শান্তি প্রতিষ্ঠার জন্য ভূখণ্ডের বিষয়ে ছাড় দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। তবে তিনি রবিবার বলেছে, রাশিয়ার সঙ্গে কোনো আলোচনার আগে তার দেশের ন্যাটো থেকে নিরাপত্তা নিশ্চয়তা ও প্রতিরক্ষার জন্য আরও অস্ত্র প্রয়োজন।